জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আজ রিপোর্ট প্রকাশ করবে জাতিসংঘ মানবাধিকার কমিশন। দুপুরে জেনেভায় সংবাদ সম্মেলন। নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু। আজ সমাবেশ 4 জেলায়। নির্বাচনের রোড ম্যাপ দাবি। আর্থিক সচ্ছলতা নেই, নামমাত্র প্রশিক্ষণ নিয়েই করতে হয় ঝুঁকিপূর্ণ কাজ। নগরী নিরাপত্তা প্রহরীদের সময় কাটে শঙ্কায়। পটুয়াখালী মেডিকেল কলেজে চাকরির প্রলোভনে প্রতারণা, সিন্ডিকেটের খপ্পরে সর্বস্ব হারিয়েছেন অনেকে, ব্যবস্থার আশ্বাস। সুন্দরবনের দিন দিন পরিবেশগত ঝুঁকি বাড়ছে, বাস্তবসম্মত আধুনিক বন সংরক্ষণ নীতিমালা তৈরির তাগিদ গবেষকদের। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ইসরায়েলের। গাজার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প, সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির মাঠে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়। দেম্বেলের জোড়া গোলে ব্রেস্তাকে উড়িয়ে দিল পিএসজি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের। প্রতিবেদনটি আজ বাংলাদেশ সময় দুপুর 2:30টায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে। এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর। অবশেষে গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন আজ প্রকাশ করতে চলেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার রিপোর্টটি প্রকাশের কথা থাকলেও একদিন এগিয়ে আজই তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জেনেভায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান। গত আগস্টে প্রাক তদন্ত দল ঢাকা আসে। সেপ্টেম্বরে শুরু হয় মূল তদন্ত। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রায় 150 পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটার প্রমাণ মিলেছে বলে একটি সূত্রের বরাতে জানা গেছে। একই সঙ্গে ওই ঘটনাগুলোর আরও তদন্ত করার জন্য সরকারকে সুপারিশ বা পরামর্শ দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির সভা সমাবেশ কর্মসূচি। প্রথম দিনে 6 জেলায় হওয়ার কথা থাকলেও হতে যাচ্ছে 4টি জেলায়। এই জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই দুই জেলায় সমাবেশ হবে যথাক্রমে আগামী 24 ও 27 ফেব্রুয়ারি। নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে সারা দেশে বিএনপির এই কর্মসূচি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবি রয়েছে দলটির। নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সোচ্চার করে তুলতে চান তারা। রোজার আগেই সমাবেশ হবে 64 জেলায়। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে।
দর্শক, জেলায় জেলায় বিএনপি সমাবেশের বিস্তারিত খবর জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, সমাবেশ কখন শুরু হচ্ছে আর নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? তানিয়া, সমাবেশের প্রস্তুতিটি মোটামুটি সম্পূর্ণ হয়েছে। সমাবেশ শুরু হবে বিকাল ৩টার সময়। সেক্ষেত্রে বলা চলে যে সমাবেশের প্রস্তুতি সম্পূর্ণ। শুধুমাত্র সিরাজগঞ্জেই নয়, আরও ৬ জেলায়, বাংলাদেশে মোট ৬ জেলায় আজকে এই সমাবেশ একই সাথে শুরু হওয়ার কথা রয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে বিএনপি এই সমাবেশ ডেকেছে। ১২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৯ দিনে এসব সমাবেশ হবে, যার মধ্যে আজকে একই সাথে ৬ জেলায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে ২ জেলায় আজকে স্থগিত হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া এবং পটুয়াখালীতে। তবে একযোগে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ আজকে এই সমাবেশটি পালন করবেন। সিরাজগঞ্জে সমাবেশটি শুরু হবে বিকেল ৩টার সময়। এখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেই সাথে ঢাকা থেকে বেশ কিছু কেন্দ্রীয় নেতারা এখানে আসার কথা রয়েছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জের যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা এখানে সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন এবং ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ সেই খেলার মাঠের সামনে আসলে এই মঞ্চটি তারা স্থাপন করেছেন। বলছেন যে মূলত আগামীর জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক মানুষের মধ্যে এক ধরনের বার্তা দেওয়া এবং রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে তাগিদ দেওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা মূলত এই সমাবেশটি করছে। এবং যেহেতু অন্তর্বর্তী সরকারের দিক থেকেও বলা হয়েছে সবগুলো রাজনৈতিক দল যদি একমত হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সেক্ষেত্রে এটিকে এক ধরনের গণসংযোগও বলা যেতে পারে। তো রমজানের আগ পর্যন্ত টানা এই সমাবেশগুলোর মধ্য দিয়ে বিএনপি আসলে জনগণের মাঝে যেতে চায় বলে এখানকার নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে সরকারকেও চাপে রাখতে চায় নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী, তার কাছে আমরা জানতে চাই সেখানকার সমাবেশের সর্বশেষ চিত্র। ধন্যবাদ মারুফা, আপনি ওখানকার বিএনপির প্রস্তুতি সম্পর্কে বলছিলেন। একই অবস্থা খুলনা। আমি যদি একটু দেখাই, দেখবেন খুলনার যে প্রাণ কেন্দ্র আছে শহীদ হাদিস পার্কে কিন্তু ইতিমধ্যেই সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে আছে এবং তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। আপনি বলছিলেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার যে দাবি নিয়ে জেলায় জেলায় যে সমাবেশের আয়োজন করা হয়েছে। খুলনার সমাবেশে প্রধান অতিথি থাকবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এবং যিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, এবং প্রধান বক্তা থাকবেন আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক, এবং সভাপতিত্ব করবেন মনিরুর রহমান মন্টু, সদ্য ঘোষিত জেলা বিএনপির যিনি প্রেসিডেন্ট, তাকে এই সমাবেশে সভাপতিত্ব করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত, এবং রফিকুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি খুলনা বিভাগ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা বিভিন্ন যে 9টি উপজেলা আছে, এই উপজেলা থেকে খুলনামুখী তারা আসতে শুরু করেছে এবং বিকাল 3টা নাগাদ এই সমাবেশ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে সহকর্মীর কাছে।
ব্যালেন্স করা হতো। ধন্যবাদ শাহিন, আপনি যেমনটি বলছিলেন আজ কিন্তু সারা বাংলাদেশের 6টি জেলায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ। এই বিএনপির সমাবেশকে ঘিরে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু বিএনপির এই আজকে সমাবেশ ডাকতেছে। আজকে কিন্তু লালমনিরহাট জেলার সমাবেশ হবে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এবং আজকের এই সভাপতিত্ব করবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুর রহিবুল। এই ইতিমধ্যে কিন্তু মঞ্চ প্রস্তুতি শেষ হয়ে গেছে এবং নেতা কর্মীদের মাঝে উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছে। আমরা কথা বলবো লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে মমিনুল হক। আপনাদের প্রস্তুতি কেমন এবং কি অবস্থা? আমাদের পরিস্থিতি ইনশাল্লাহ সম্পন্নের পথে। আপনারা জানেন লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নির্বাচনের পথকে তাড়াতাড়ি এগিয়ে নেওয়ার জন্য আজকে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারা বাংলাদেশে যে জনসভা হচ্ছে সেই জনসভা আজকে আমাদের লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এবং নেতাকর্মীদের মাঝে উৎসব উদ্দীপনা চলছে এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয় আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশনের ডিজি এএসএম হুমায়ুন কবির। বৈঠক শেষে মহাপরিচালক জানান প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা ও গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আজ হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একই সাথে এদের মধ্য থেকে যাদের গ্রেফতার করা সম্ভব তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। পাশাপাশি এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলায় আগেই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন। পাড়া মহল্লা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেয়া প্রহরীদের দিন কাটছে ভবিষ্যৎ শঙ্কায়। নগরবাসীর নিরাপদ ঘুম নিশ্চিত করা এসব মানুষের রাত কাটে নির্ঘুম। জীবনের ঝুঁকি নিয়ে রাত কিংবা দিনে ঘন্টার পর ঘন্টা যারা অন্যের সম্পদ পাহারা দেন তাদের নেই আর্থিক সচ্ছলতা, নেই জীবনের নিরাপত্তাও। নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এই কাজে নামতে হয় তাদের। আব্দুল্লাহ মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। আবুল হোসেন, বয়স 50, 18 বছর ধরে আছেন নিরাপত্তা প্রহরীর পেশায়। চাকুরি শুরু করেছিলেন 1800 টাকায়, এখন সুপারভাইজার হিসেবে বেতন পান মাত্র 13,500 টাকা। আর এই টাকাতেই চালাতে হয় 5 জনের সংসার। এখানে যদি আমাদের যে কোনো গার্ড আছে, যে কত ফ্যামিলিরা যদি কাজ না করে বাসা বাড়িতে চলার মতো কোনো শক্তি নেই। প্রায় প্রতি রাতেই মেরুলবাড্ডায় ডিউটি করেন 60 বছরের আরেক নিরাপত্তা কর্মী আব্দুল সাত্তার। নিরাপত্তা সরঞ্জাম
সংগ্রাম বলতে এক হাতে বল্লম, আরেক হাতে টর্চ লাইট আর মুখে হুইসেল বাঁশি। এসব নিয়ে পার করেছেন 4 বছর। আমাকে নিরাপত্তা রোডে ডিউটি করে রাখা, আল্লাহর ভরসা করে ডিউটি করি, আল্লাহ চালা আমাদের অত্যন্ত সতর্ক থাকি। একটা চোদ্দ আইলে দেখলে ধরা লড়াই, আর ওই নদীর নিরাপত্তাতে নিজেরাও থাকি আর কি। যেমন তাদের দাবি নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এ কাজে নামিয়ে দেওয়া হয়। এই প্রতিবেদনের চিত্র ধারণের সময় কথা হয় আবাসিক, অনাবাসিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক নিরাপত্তা কর্মীর সাথে। বলেন ছুটি ছাটাও মেলে না ঠিক মতো, দেওয়া হয় না ঈদ, উৎসব কিংবা বিশেষ দিনের সরকারি ছুটিও। ছুটি নেয় 30 দিনই ডিউটি, আর ছুটিতে যদিও যায় এটা অ্যাবসেন্ট, বেতন ছাড়া। জীবনটা অতি কষ্টে চলে, এটা তো আর বলা যায় না। কোনো বেলা খাই, কোনো বেলা খাই না। বেতন বাড়লে তো ভালোই হয়। মেয়েরা যখন পড়াই সবকিছুরই তো দাম বেশি, স্কুলের বেতন বাড়তেছে, সবকিছুরই তো বাড়তেছে, তাহলে বেতন না বাড়লে আমরা চলুন কিভাবে? গত বছরের 10 এপ্রিল ঈদের আগের রাতে দায়িত্ব পালনের সময় রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান হাসান মাহমুদ নামে এক নিরাপত্তা কর্মী। এই পেশায় নিয়োজিতরা মনে করছেন যথাযথ প্রশিক্ষণ ও এজেন্সিগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে পেশার প্রতি আগ্রহ হারাবেন নিরাপত্তা প্রহরীরা। ঝুঁকিতে পড়বে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশগত ঝুঁকি বাড়ছে সুন্দরবনে। সেই সাথে ইকো ট্যুরিজমের নামে বাণিজ্যিক পর্যটন ব্যবস্থায় পর্যটকদের প্লাস্টিক দূষণ সহ মানব সৃষ্ট ঝুঁকিও রয়েছে। বন গবেষকরা মনে করছেন সুন্দরবনে পর্যটন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীববৈচিত্র্যে সংকট দেখা দেবে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারিভাবে বাস্তবসম্মত আধুনিক বন সংরক্ষণ নীতিমালা তৈরির দাবি গবেষকদের। শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় অঞ্চল ঘিরে উঁচু উঁচু ম্যানগ্রোভের ঘন ঝোপ, কাদামাটির বুক চিরে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে শ্বাসমূল। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত জৌলুস হারাচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাড়ছে পরিবেশগত ঝুঁকি। বন সংরক্ষণ অধিদপ্তর বলছে চলতি বছরের প্রথম মাসে এখানে ভ্রমণ করেছে ৭৬,৩৬৩ জন পর্যটক। এতে রাজস্ব আয় হয় প্রায় ১,৩৮,০০,০০০ টাকা। নিয়ন্ত্রণহীন পর্যটনই যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় অখণ্ড এই বনভূমির। সুন্দরবনে তো আসলে নিয়ন্ত্রিত পর্যটন দরকার এবং ইকো ট্যুরিজম দরকার। আমরা দেখি ইকো ট্যুরিজমের নামেই কিন্তু বাণিজ্যিক কমার্শিয়াল ট্যুরিজম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে। এটা কিন্তু সুন্দরবনের জন্য বড় একটি ঝুঁকি। অতিরিক্ত পর্যটক বনের ফুড চেইন নষ্ট হওয়ার কারণ হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এছাড়া সুন্দরবনের সীমানার কাছাকাছি বেসরকারি অসংখ্য রিসোর্টে রাতের বেলায় উচ্চ শব্দে গান বাজনা, আলোর ঝলকানি বনে তৈরি করছে পরিবেশগত ঝুঁকি। ওইখানে যে স্থাপনা তৈরি হয়েছে সেখানে বসবাস করা, রান্না বাড়া করা, গেমসের আয়োজন করা, এই যত অ্যাক্টিভিটির কথা আমি বললাম, এই অ্যাক্টিভিটিগুলো সবই আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অবান্ধব। ইকো ট্যুরিজম ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণকারী সংস্থার দাবি তুলছেন বন গবেষকরা। এটাকে নিয়ন্ত্রণ করবে যে সংস্থা বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত, এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জড়িত, যেখানে যারা ওই কোস্টগার্ডে যারা কাজ করে তারা, এখানে পোর্ট জড়িত আছে, অর্থাৎ এখানে এর গার্ডিয়ান অনেক। সুন্দরবন সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ইকো ট্যুরিজম বাস্তবায়নের জন্য কিন্তু আমরা একটা মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা মানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটা যদি অনুমোদিত হয় এবং এটা বাস্তবায়ন করতে পারলে আসলে আমাদের সুন্দরবনের প্রকৃত যে ইকো ট্যুরিজম সেটা আমরা বাস্তবায়ন সক্ষম হব। বন অধিদপ্তর বলছে ঝড় জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য মাটির উঁচু ঢিবি করা হয়েছে। শুষ্ক মৌসুমে পানি লবণাক্ত হওয়ায় মিষ্টি পানির পুকুর খনন করা হয়েছে, বাড়ানো হয়েছে মাঠ পর্যায়ে টহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে প্লাস্টিক প্রিন্টিং এবং প্যাকেজিং ফেয়ার। ১৭তম এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। মুরসালিন, কেমন দেখছেন মেলার আয়োজন, বিস্তারিত জানাবেন।
তানিয়া 1,34,000 বর্গফুটেরও বেশি যে আয়তনের উপরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় একমাত্র টেন্ট, এই টেন্টের দেশের সর্ববৃহৎ এই টেন্টের ভিতরে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং এবং প্যাকেজিং ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। সব ধরনের প্রস্তুতি একেবারেই শেষ। প্রধান যে অতিথি আসবেন উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের জন্যই এখন অপেক্ষা মূলত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। তবে যেই পুরো টেন্টের ভেতরে 1200-রও বেশি যেই বুথগুলো রয়েছে সেই বুথগুলো কিন্তু প্রত্যেকেই প্রস্তুত রয়েছেন দর্শনার্থী যারা আসছেন, আগত দর্শনার্থী তাদের জন্য। এবং অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা যেই সব যন্ত্রাংশ রয়েছে, অর্থাৎ তানিয়া একটি বিষয় জানিয়ে রাখি, এখানে 1200 যে স্টল রয়েছে সেই স্টলের মধ্যে কিন্তু দেশি এবং বিদেশি স্টল রয়েছে। দেশি স্টলগুলো তাদের পণ্য সামগ্রীগুলো প্রদর্শন করছে, আর বিদেশি যে স্টলগুলো রয়েছে তারা মূলত প্লাস্টিক প্যাকেজিং এবং প্রিন্টিং এর যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশগুলোর প্রদর্শনী এখানে মূলত হচ্ছে। তো সার্বিকভাবে আমরা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এই যে দেশের সর্ববৃহৎ যে টেন্টটি করা হয়েছে এক ছাদের নিচে 1,34,000 বর্গফুটেরও বেশি আয়তনের যেই মেলাটি, এই মেলার যে আয়োজক যারা রয়েছেন এই আইসিসিবির যে চিফ অপারেটিং অফিসার এম জসিমউদ্দিন, আমরা একটু তার সাথে আলোচনা করতে চাই যে এই একটি ছাদের নিচেই এত বৃহৎ আয়তনের যে প্রায় 1200-রও বেশি বুথ আমরা দেখলাম এখানে রয়েছে। এই অভিনব ভাবনাটি আসলে কোন প্রেক্ষিতে আসলো এবং আপনারা আয়োজকদের জন্য কি কি ধরনের সেবা রাখছেন? ধন্যবাদ। আইসিসিবি একটি পুরাতন প্রতিষ্ঠান এবং বাংলাদেশে যত এক্সপোজিশন হয় সবই এখন আইসিসিবিতে হয়। তো এরই প্রেক্ষিতে আমাদের সম্মানিত ম্যানেজমেন্ট, বিশেষত আমাদের চেয়ারম্যান স্যার, উনি এই বিষয়টি ওনার মাথায় আসে যে আসলে এত বড় একটা পরিসর যদি তৈরি না করা যায় তাহলে বাংলাদেশের যে উদীয়মান অর্থনীতিতে বাইরের টেকনোলজি ইনফরমেশন কিভাবে আসবে। তো এই চিন্তা থেকে বেসিক্যালি আমাদের যাত্রা শুরু, এবং আমরা এখানে বাংলাদেশের সর্ববৃহৎ যে এক্সপোর্টেন্ট আইসিসিবি এক্সপোর্টেন্টটাকে আমরা এস্টাবলিশ করি গত কিছুদিন আগে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মেলা এখানে বসেছে। যদি এই ধরনের আয়োজন না থাকতো তাহলে আন্তর্জাতিক পরিসরের এত বড় মানের মেলা কিন্তু আয়োজন করা সম্ভব ছিল না। তো সেটি বসুন্ধরার অন্যান্য ব্যবসার মতো অভিনব অনেক সুদূর প্রসারী চিন্তা থেকেই কিন্তু এই ধরনের আয়োজন করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান স্যার জনাব আহমেদ আকবর সোবহান, উনি এ ধরনের দূরদর্শী চিন্তা করেছিলেন বলে আজকে এত বড় বড় টেন্টের এখানে আয়োজন করা গেছে। তো এখানে আমি বলতে চাই যে আইসিসিবির পক্ষ থেকে যে এখানে সব ধরনের অনুষ্ঠান, শুধুমাত্র এক্সপোজিশন না, বিভিন্ন সেমিনার, জনসম্পৃক্ত বিভিন্ন অনুষ্ঠান, মেলা, বিভিন্ন কনফারেন্স, কনভোকেশন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রোগ্রাম, জনসমাগম সবই করা সম্ভব। ধন্যবাদ আপনাদের। জনাব এম জসিমউদ্দিন, প্রধান অপারেটিং অফিসার, আপনাকে আমরা যে বিষয়টি শুনে নিলাম এখন পর্যন্ত যে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এই সর্ববৃহৎ টেন্ট 1,34,000 বর্গফুটেরও বেশি আয়তনের ভেতরে কিন্তু দেশি বিদেশি 1200-রও বেশি স্টল প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক অর্থাৎ 17তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং এবং প্যাকেজিং ফেয়ারের উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে। এবং যেটি দেখা যাচ্ছে 4 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই হবে। আমরা চলে যাব উদ্বোধনী অনুষ্ঠানে। তানিয়া। মুরসালিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ।
অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শাহিনের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্য সাংবাদিকরা। অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব আরো বলেন, সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। শুভ জন্মদিন। সাগররুনি হত্যা হয়েছে আজকে এত বছর, এখনো কেন সাগররুনি হত্যার বিচার হবে না? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই, তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগররুনি হত্যার বিচার হবে, কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে দিন, জানান। এক্সেলেন্স ইন কোয়ালিটি। প্রমত্ত যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 10:45 রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করে। সকাল থেকে নিয়মিত ট্রেন চলবে নতুন তৈরি এই রেল সেতুতে। এতে করে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে বলে জানান তিনি। 2020 সালের আগস্ট মাসে যমুনা রেল সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ব্রিজের ওপর পার্কিং করা গাংচিল পরিবহনের বাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মুজিবুর রহমান জানান, স্থানীয়রা আগুনের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। পরে বাসের ভেতর থেকে শাহাবীর নামের এক কিশোরের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। বসার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। মধ্যরাতে কুয়াশা বেড়ে যাওয়ায় যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত 14 কিলোমিটার সড়কে উভয় পাশেই ধীর গতিতে চলাচল করছে যানবাহনগুলো। দেখা দিয়েছে চরম ভোগান্তি। এদিকে কাঁচামালবাহী গাড়ি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছে পুলিশ। আশুলিয়ায় জিরাবো জামগড়া বাইপাইল সড়কের বেহাল দশায় জনভোগান্তি এখন চরমে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, সড়ক সংস্কারে কি কোনো পদক্ষেপের কথা জানতে পেরেছেন কিনা জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ঠিক এই যে গুরুত্বপূর্ণ একটি সড়ক বাইপাইল থেকে যেটা আবদুল্লাপুর গিয়েছেন এবং আবদুল্লাপুর থেকে
যেটা বাইপেল হয়ে এবং শ্রীপুরে যে সড়কটি, সেই সড়কে কিন্তু উন্নয়নের কাজ চলছে এবং এলিভেট স্পেসের কাজের কারণে আসলে ধীর গতিতে কাজ হওয়ার আসলে এই এলাকায় যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং মানুষ কিন্তু যে এই অঞ্চল যেহেতু একটা শিল্প অঞ্চল এবং এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সংস্কার যে অনুপযোগী হয় আসলে সব সড়কের অবস্থায় কিন্তু আপনারা দেখছেন শত শত যানবাহন কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন, যেহেতু প্রতিদিন কিন্তু দুর্ভোগ নিয়েই গাড়ি চালকরা এই সড়ক দিয়ে, এছাড়াও কিন্তু পথচারীরা কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করছে এবং ছোট বড় যানবাহন কিন্তু বড় বড় গর্ত এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে, সেই সড়কে কিন্তু এখন দেখছেন যে বেহাল অবস্থা এবং এই বেহাল অবস্থার মধ্য দিয়ে কিন্তু হতাশা নিয়েই আসলে চলাচল করছে এখানকার সাধারণ মানুষ এবং নিজেদের অসহায়তার কথা কিন্তু তুলে ধরেছেন এবং দুর্ভোগের কথাও কিন্তু তারা বলেছেন যে যেহেতু এই সড়কে কিন্তু এখন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকে এবং প্রতিদিনই আসলে ভোগান্তি নিয়েই আসলে সড়কে চলাচল করছে এখানকার মানুষ এবং এই সড়কের এখন আমরা যদি দেখাই যে জামগড়া থেকে যেটা আবদুল্লাপুর হয়ে এবং বাইপেল এবং নবীনগর যে এই সড়কটি শুধু একটু ভালো, এছাড়া কিন্তু যে এই যে সড়কটি শ্রীপুর গেছে অর্থাৎ এলিভেট স্পেস যে কাজ, সেই স্পেসের কাজের কারণে কিন্তু এখন মানে খুবই এই এলাকার যে আসলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখন চরমে এবং আমরা সড়ক ও জনপথের যে পিডি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি আসলে তারা এলিভেট স্পেসের কারণেই কিন্তু আসলে তারা সড়কের যে কাজ সেটা কিন্তু আসলে করে যাচ্ছে, কিন্তু টুকিটাকি যে ভাঙা বা এইগুলো যে সংস্কার করবে সেটা আসলে করা হচ্ছে না এবং পানি কিন্তু আসলে জমে থাকে, সেই পানি জমে থাকার কারণে গার্মেন্টস বা অন্যান্য যেসব পানি বা সোয়ারিসের পানি কিন্তু যেহেতু ড্রেন না থাকায় আসলে সড়কেই ছেড়ে দিচ্ছে, যার কারণে আসলে কাদা সৃষ্টি হচ্ছে, এই কারণেই আসলে পানি জমে যাচ্ছে, যার কারণে আসলে খানাখন্দ আরও বেড়েই চলছে। এই ছিল আমার কাছে টুঙ্গি আবদুল্লাপুর মহাসড়কের খানাখন্দ এবং সড়ক সংস্কারের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চিল করো। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। পিছিয়ে পড়েও শেষ সময়ের নাটকীয়তায় ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলের হতাশায় পুড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে ব্রেস্তাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। এদিকে পিএসভির বিপক্ষে জুভেন্টাসের জয় 2-1 গোলে। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।